Hey there, Assalamu alaikum. Welcome again. Welcome to the 5th episode of Special Use of Words and Phrases. Our first rule is 21 and the first structure is providing that or provided that. এদিকে লক্ষ্য করো, providing that and provided that equal to if, অর্থাৎ providing that এবং provided that আর হচ্ছে if একই অর্থ প্রকাশ করে, যেটার অর্থ হচ্ছে যদি। আমরা কন্ডিশনাল যখন আমরা পড়েছি তখন আমরা জানি যে ইফ মানে হচ্ছে যদি, আর এখন দেখতে পাচ্ছি এই প্রোভাইডিং দ্যাট এবং প্রোভাইডেড দ্যাট দিয়েও যদি প্রকাশ পাচ্ছে মিনিংটা। তবে ডিফারেন্স হচ্ছে এই প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট দিয়ে মূলত হচ্ছে অনুমতি বা শর্ত প্রকাশ পায়, ইফ দিয়েও শর্ত প্রকাশ পায়। তো ইফ এবং এই প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাটের মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমরা দেখব। First sentence লক্ষ্য করো, you can arrange your picnic here providing that or provided that you leave no mess. অর্থ হচ্ছে তোমরা এখানে পিকনিক অ্যারেঞ্জ করতে পারো যদি কোনো ময়লা আবর্জনা ফেলে না যাও। লক্ষ্য করো এই যে প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট এর পরিবর্তে আমরা ইফ বসাতে পারতাম চাইলে, তখন অর্থটা ডিফারেন্ট হয়ে যেত, অর্থাৎ এটার মানে ভাগটা ডিফারেন্ট হয়ে যেত। কথাটা হচ্ছে এরকম, যখন বলা হচ্ছে প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট ইউ লিভ নো মেস, তখন বোঝা যায় যে তোমরা এখানে পিকনিক অ্যারেঞ্জ করতে পারো যদি ময়লা আবর্জনা না ফেলো, দ্যাট ইজ ময়লা আবর্জনা ফেললে হয়তো পানিশমেন্টের ব্যবস্থা হবে বা পেনাল্টি অর্থাৎ জরিমানা দিতে হবে। আর যদি এখানে ইফ ইউজ করা হতো এই প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাটের পরিবর্তে, তখন মিনিংটা হতো যে তিনি বলছেন বটে, বাট আমরা বুঝতাম যে ময়লা ফেললে খুব একটা সমস্যা নেই। তাহলে ডিফারেন্সটা কি? ইফ বললে ব্যাপারটা হালকা হয়ে যায়, আর প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট বললে ব্যাপারটা খুবই স্ট্রিক্ট, খুবই কড়াকড়ি একটা নিয়ম আছে এখানে, সেটাই প্রকাশ পায়। তো এটা দিয়ে বোঝানো হচ্ছে অনুমতি। তারপরটা দেখো, ইউ ক্যান রিচ ইউর গোল প্রোভাইডিং দ্যাট অর প্রোভাইডেড দ্যাট ইউ ওয়ার্ক হার্ড। তুমি তোমার গোলে পৌঁছতে পারবে, জীবনের লক্ষ্যে পৌঁছতে পারবে যদি তুমি হার্ড ওয়ার্ক করো। একইভাবে আগের মতো এই প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট এর জায়গায় আমরা ইফ বসাতে পারতাম। যদি আমরা ইফ বসাতে পারতাম কথাটা হালকা হয়ে যেত, আর ইফ এর পরিবর্তে যখন প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট বসানো হচ্ছে তখন কথাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয় মিন করা হচ্ছে, এবং এটা দিয়ে বোঝানো হয় শর্ত। তো আমি যদি সামারি করি সেটা হচ্ছে প্রোভাইডিং দ্যাট এন্ড প্রোভাইডেড দ্যাট আর ইফ অর্থগত দিক দিয়ে একই, তিনটারই অর্থ এক, সেটা হলো যদি। তো প্রোভাইডিং দ্যাট এবং প্রোভাইডেড দ্যাট দুটোই সেম, যে কোনো একটা ইউজ করলেই হয়। আর প্রোভাইডিং দ্যাট এবং প্রোভাইডেড দ্যাট এই দুটো এবং ইফ এর মধ্যে তফাৎটা হচ্ছে, ডিফারেন্সটা হচ্ছে ইফ দিয়ে হচ্ছে যখন বলা হয় তখন কথাটা খুবই হালকা, খুবই সিম্পল মনে হয়, আর যখন ইফ এর পরিবর্তে যদি প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাট বলা হয় তখন মানে হচ্ছে তখন কথাটাকে খুবই জোরালো ভাবে বোঝানো হয়। এটাই হচ্ছে ডিফারেন্স। আর একটা ব্যাপার লক্ষ্য করো, এই যে দ্যাট আমরা চাইলে দ্যাট তুলে দিতে পারি, দ্যাট না দিলেও হয়, দ্যাট দিলেও হয় না দিলেও হয়। তবে যদি এই প্রোভাইডেড দ্যাট একদম সেন্টেন্সের শুরুতে থাকে তখন দ্যাটটা সাধারণত দিতে হয়, কিন্তু যদি সেন্টেন্সের ভেতরে আসে তখন দ্যাট না দিলেও কোনো প্রবলেম নেই। তাহলে আমরা দেখে নিলাম আমাদের স্ট্রাকচার এন্ড এক্সাম্পল এন্ড ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি এখানে ইফ এবং প্রোভাইডিং দ্যাট বা প্রোভাইডেড দ্যাটের মধ্যে কি ডিফারেন্স সেটা আমরা বুঝতে পারলাম। রুল 22, স্ট্রাকচার, সাপোজ, সাপোজিং এন্ড হোয়াট ইফ। এই তিনটি দিয়েই একই রকম অর্থ প্রকাশ পায়, তিনটেরই সেম মিনিং। কখনো কখনো আশঙ্কা প্রকাশ পায়, কখনো কখনো প্রস্তাব, কখনো কখনো কাউকে কিছু করতে বলা প্রকাশ পায় বা বোঝানো হয়। আমরা এখানে তিনটি কলাম দেখতে পাচ্ছি, ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড কলাম। আমরা কলামের আলোচনা পরে করব, আমরা প্রথম এতটুকু আলোচনা করব। এই যে উপরে লেখা আছে সাধারণ অর্থে, এটাও পরে। আগে নিচের অংশটা দেখি। আশঙ্কা প্রকাশ পাচ্ছে, প্রস্তাব এন্ড কাউকে কিছু করতে বলা। খেয়াল করো, প্রথমে হয়তো তোমার বন্ধু তোমাকে বলছে লেটস গো সুইমিং, চলো সাঁতার কাটতে যাই নদীতে। তখন তুমি আশঙ্কা প্রকাশ করে বললে, what if, suppose or supposing there are crocodiles
তোমার এই আশঙ্কাটা দুই রকম। এক হচ্ছে না ভাই আমি যাব না যদি কুমির থাকে। অন্যভাবে তোমার ফিলিংটা এমনও হতে পারে, না ভাই যদি কুমির থাকে তখন কি হবে, মরতে যাব। তাহলে দেখো এই যে প্রথম বলা যে না ভাই যাব না, ভয় পাচ্ছ, ফুল স্টপ, এমন যদি বোঝানো হয়। আর যদি তুমি এভাবে বলো যে যদি কুমির থাকে তখন কি হবে, তাহলে ইন্ট্রোগেটিভ সাইন। তাহলে দেখো আশঙ্কা প্রকাশ পাচ্ছে বটে, ফিলিংটা, অ্যাটিটিউডটা দুই রকম হতে পারে। একটা হচ্ছে অ্যাসার্টিভ অ্যাটিটিউড আর একটা ইন্ট্রোগেটিভ অ্যাটিটিউড। না ভাই যাব না যদি কুমির থাকে, ভয় পাচ্ছি, অ্যাসার্টিভ, তাই ফুল স্টপ। আর একটা হচ্ছে যদি কুমির থাকে তখন কি হবে, এটা হচ্ছে এক ধরনের প্রশ্ন, ভয় এবং প্রশ্ন। অর্থাৎ ভয় পাচ্ছি, তো যদি কুমির থাকে তখন কি হবে, একটা প্রশ্ন আছে, তাহলে ইন্ট্রোগেটিভ সাইন যে কোনো একটা হতে পারে। পরে তারপর একটা দেখো, হয়তো ক্লাসে তুমি লিখতে লিখতে তোমার কলম শেষ অথবা কলম আনুনি, তখন তুমি তোমার ফ্রেন্ডকে বলছো I haven't got a pen, আমার কাছে কোনো কলম নেই। তখন বন্ধু তোমাকে প্রস্তাব দিচ্ছে, what if you use my pencil, তুমি আমার পেন্সিলটা ইউজ করো না। তো একই রকম যদি এটা এমন বোঝানো হয় যে তুমি আমার পেন্সিল ইউজ করতে পারো চাইলে, প্রস্তাব করছো, তাহলে ফুল স্টপ। আর যদি তোমার টোনটা এমন হয় যে তুমি আমার পেন্সিলটা ইউজ করো না, সেক্ষেত্রে হচ্ছে ইন্ট্রোগেটিভ সাইন হবে। অর্থাৎ পেন্সিল ইউজ করছো না কেন, আমার পেন্সিলটা ইউজ করছো না কেন, এরকম প্রস্তাব। তো ফুল স্টপ অথবা ইন্ট্রোগেটিভ সাইন যে কোনো একটা। তারপরে হয়তো তোমাকে কেউ একজন বলছে যে ভাই কিছু বুঝতেছি না কি করব, যেমন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট টু ডু, কিছু বুঝতেছি না কি করব। তখন তুমি তাকে একটা সাজেশন দিচ্ছ, তুমি তাকে বলছো, অর্থাৎ কাউকে কিছু করতে বলছো। কি, হোয়াট ইফ ইউ আস্ক ইউর ফাদার, তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করলেই তো হয়। তো তুমি যদি তোমার টোনটা যদি এমন হয় যে তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করলেই তো হয়, তাহলে হবে ফুল স্টপ। আর যদি তোমার টোন এমন হয় তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করছো না কেন, তাহলে ইন্ট্রোগেটিভ সাইন। লক্ষ্য করো আমরা যে আশঙ্কা, প্রস্তাব এবং কাউকে কিছু করতে বলা, এই কথাগুলোকে আমরা দুই ভাবে প্রকাশ করেছি। একটা হচ্ছে অ্যাসার্টিভ, যেমন এখানে না যদি কুমির থাকে, অ্যাসার্টিভ হলে ফুল স্টপ, না যদি কুমির থাকে তখন কি হবে, ইন্ট্রোগেটিভ সাইন। তারপর হচ্ছে তুমি আমার পেন্সিল ইউজ করতে পারো, প্রস্তাব করছো, ফুল স্টপ। আবার যদি এটার মিনিং এমন হয় তুমি আমার পেন্সিল ইউজ করছো না কেন, তখন ইন্ট্রোগেটিভ সাইন। আবার একই ভাবে তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করতে পারো, ফুল স্টপ, তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করছো না কেন, ইন্ট্রোগেটিভ সাইন। দেখো সেন্টেন্স সেম, মিনিংটা দুইটা টোনে বলা যায়। তুমি সিচুয়েশনটা দেখে বুঝতে হবে এটা কোন টোন, সেই টোন অনুযায়ী ফুল স্টপ অথবা ইন্ট্রোগেটিভ সাইন ব্যবহার করব। যাই হোক, আমরা তো আসলে পাংচুয়েশনের কথা বলছি না, আমরা এখানে স্ট্রাকচারটা শিখতে চাচ্ছি। তাহলে আমরা হোয়াট ইফ, সাপোজ এন্ড সাপোজিং দিয়ে আশঙ্কা, প্রস্তাব এবং কাউকে কিছু করতে বলা কিভাবে প্রকাশ করা হয় সেগুলো আমরা দেখলাম। একটা জিনিস লক্ষ্য করো, আমি এখানে হোয়াট ইফ, সাপোজ এন্ড সাপোজিং লিখেছি, বাট এখানে কিন্তু শুধু হোয়াট ইফ আছে, এখানেও শুধু হোয়াট ইফ। এখানেও মূলত হোয়াট ইফ, সাপোজ, সাপোজিং আছে, এখানেও হোয়াট ইফ, সাপোজ, সাপোজিং আছে। যে কোনো একটা লিখলেই হবে, এখানে লেখা হয়নি, জায়গা হচ্ছে না তাই। ওকে, তাহলে যে কোনো একটা লিখবো এন্ড ফিলিং গুলো কিরকম প্রকাশ পায় সেটা আমরা দেখলাম। এখন দেখবো এই দুটো কলামের কারণ কি। দেখো এই কথাগুলো সাধারণ অর্থে প্রকাশ পাচ্ছে, তাহলে সাধারণ অর্থে প্রকাশ পাচ্ছে বলে সবগুলো কিন্তু প্রেজেন্ট টেন্স। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, এই যে আস্ক, প্রেজেন্ট ইনডেফিনিট। তো সাধারণ অর্থে প্রকাশ পেলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই সেম কথাগুলোকে অর্থাৎ আশঙ্কা, প্রস্তাব এবং কাউকে কিছু করতে বলা বোঝানো হয় এই কথাগুলোকে যদি কম গুরুত্ব দিয়ে যদি প্রকাশ পায়, যেমন ধরো যদি কুমির থাকে, ধরো থাকলে থাকুক, এরকম। আবার তুমি আমার পেন্সিলটা ইউজ করছো না কেন, আচ্ছা যাও, না করলে নেই, কম গুরুত্ব, অতটা গুরুত্ব দিচ্ছ না, পাত্তা দিচ্ছ না। আবার তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করলে তো হয়, আমাকে জিজ্ঞেস করো কেন, কম গুরুত্ব দিচ্ছ। এমন যদি হয় তখন হচ্ছে এই যে কম গুরুত্ব, তখন পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে কম গুরুত্ব হলে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর এটা কম গুরুত্ব বা বেশি গুরুত্ব বোঝানো হচ্ছে না এই কলামটিতে, এটা হচ্ছে অতীতকাল। মানে এই যেটা যদি কুমির থাকে অর্থাৎ অতীতের ঘটনা, যদি কুমির থাকতো তাই যাই নাই সেই ভয়ে। দেখো অতীতকাল, তাই হচ্ছে পাস্ট
perfect tense, এই যে had been, there had been crocodiles, past perfect tense, যদি কুমির থাকতো তাই যাই নেই। You used my pencil, তুমি আমার পেন্সিলটা ইউজ করতে পারতে, past tense অর্থাৎ অতীতকাল বোঝাচ্ছে, তাই হচ্ছে past perfect tense। আবার you had asked, তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করতে পারতে, অতীতকাল বোঝাচ্ছে, তাই past perfect tense। টোটালটা একবার সামারি করা যাক। সাপোজ, সাপোজিং এবং হোয়াট ইফ তিনটার অর্থ একই রকম। তিনটেই কখনো কখনো আশঙ্কা বোঝানো হয়, কখনো কখনো প্রস্তাব বোঝানো হয়, কখনো কখনো কাউকে কিছু করতে বলা বোঝানো হয়। এই তিনটা দিয়ে যে কোনো একটা লিখলেই হয়, যেমনটা এখানে লেখা আছে হোয়াট ইফ, সাপোজ আর সাপোজিং। ওকে, আচ্ছা, এগুলো দিয়ে যেমন আশঙ্কা, যদি কুমির থাকে, তো আশঙ্কাটা আবার দুই ধরনের, একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিরকম? যদি কুমির থাকে তাই যাব না, ফুল স্টপ। যদি কুমির থাকে তখন কি হবে? প্রশ্ন, তাহলে ইন্টারোগেটিভ সাইন। প্রত্যেকটাতেই একই রকম, প্রশ্ন এবং ফুল স্টপ। অ্যাসার্টিভ এন্ড ইন্টারোগেটিভ দুই ভাবেই প্রকাশ করা যায়। যদি অ্যাসার্টিভ প্রকাশ করা হয় তাহলে ফুল স্টপ, ইন্টারোগেটিভ প্রকাশ করলে ইন্টারোগেটিভ সাইন, দ্যাটস অল। আচ্ছা, আর এই যে আশঙ্কা, প্রস্তাব এবং কাউকে কিছু করতে বলা, এগুলো যদি সাধারণ অর্থে প্রকাশ পায়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি কম গুরুত্ব দিয়ে প্রকাশ পায়, পাস্ট ইনডেফিনিট টেন্স। যদি অতীতকাল নির্দেশ করা হয়, যে অতীতে এটা বলেছিলাম, অতীতে এটা করেছিলাম, এরকম যদি প্রকাশ পায় তখন পাস্ট পারফেক্ট টেন্স। এটাই হচ্ছে আমাদের স্ট্রাকচারস এন্ড এক্সপ্লেনেশন। রুল 23, স্ট্রাকচার when it comes to। স্ট্রাকচার দেখে তোমার মনে হতে পারে যে এই স্ট্রাকচারের অর্থ বোধ হয় যখন এটা আসে কোথাও। আসলে ব্যাপারটা তেমন নয়। ব্যাপারটা আসলে কি আমরা দেখে নিতে পারি। নিপা ইজ এ নাইস গার্ল, নিপা একটা সুন্দর মেয়ে বা ভালো মেয়ে, বাট হোয়েন ইট কামস টু কুকিং, কিন্তু যদি তুমি তার রান্নার কোয়ালিটি বলো, শি ইজ হোপলেস। রান্নার হাত বা রান্নার কোয়ালিটি খুবই দুঃখজনক বা দুঃখজনক। তারপর দ্য পেন লুকস বিউটিফুল, মনে করো আমি এই কলমটার কথা বললাম যে এই যে কলমটা দেখছো সুন্দর, শাইনি, স্মুথ দেখতে, কিন্তু এটা লেখার মান হতাশাজনক। তাহলে এটাকে এভাবে বলা যায়, দ্য পেন লুকস বিউটিফুল বাট হোয়েন ইট কামস টু রাইটিং, কিন্তু যদি তুমি কলমটার পারফরমেন্সের কথা বলো, কলমটার লেখার মানের কথা বলো, ইট ইজ ফ্রাস্ট্রেটিং, দুঃখজনক। তারপর বললাম এই যে গাড়িটা দেখতে পাচ্ছ কার, ইটস ভেরি বিউটিফুল, কিন্তু এটার ইঞ্জিন হতাশাজনক, খুবই দুঃখজনক, এটার পারফরমেন্স খুবই দুঃখজনক। তাহলে এটাকে এভাবে বলা যায়, দ্য কার লুকস বিউটিফুল বাট হোয়েন ইট কামস টু ইটস ইঞ্জিন, কিন্তু যদি তুমি গাড়িটার ইঞ্জিনের কথা বলো, মেশিনটার কথা বলো, ইটস ফ্রাস্ট্রেটিং, এটা হতাশাজনক বা দুঃখজনক। তাহলে দেখো এই when it comes to দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে, এখানে বোঝানো হচ্ছিল মেয়েটা ভালো কিন্তু তার রান্নার হাত খারাপ। এই যে রান্নার পারফরমেন্স বা রান্নার কোয়ালিটির কথা বলা হচ্ছে, এটাই হচ্ছে when it comes to cooking। তারপর হচ্ছে কলমটা দেখতে সুন্দর, বাট when it comes to writing, কিন্তু কলমটার লেখার মানের প্রশ্নে it is frustrating, কলমটা খুবই দুঃখজনক, হতাশাজনক। তারপর হচ্ছে the car looks beautiful, গাড়িটা সুন্দর, but when it comes to its engine, কিন্তু গাড়ির ইঞ্জিনের কথা বললে it is frustrating, হতাশাজনক। তাহলে আমরা দেখলাম এই when it comes to দিয়ে আসলে কোন ধরনের মিনিং বোঝানো হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার খেয়াল করো, এই যে comes প্রেজেন্টে দেখা যাচ্ছে, সবগুলাই প্রেজেন্টে, এটা পাস্টেও হতে পারে came। আর সেক্ষেত্রে অর্থাৎ সেন্টেন্সটা যদি পুরো কথাটা যদি পাস্টে হয়, যেমন ধরো নিপা was a nice girl but when it came to cooking, কিন্তু তার রান্নার প্রশ্নে বা তার রান্নার কোয়ালিটির ক্ষেত্রে she was hopeless, তার রান্নার কোয়ালিটি ছিল hopeless। তারপর হচ্ছে the pen, এটাও মনে করো পাস্টে আছে, looked beautiful, কলমটা দেখতে সুন্দর ছিল, but when it came to, কিন্তু কলমটার লেখার মানের প্রশ্নে it was frustrating, এটা ছিল হতাশাজনক। একইভাবে the car looked beautiful, গাড়িটা দেখতে সুন্দর ছিল, but when it came to its engine, কিন্তু গাড়িটার ইঞ্জিনের প্রশ্নে it was frustrating, এটা ছিল হতাশাজনক। এটাই হচ্ছে when it comes to a structure and examples with explanations. Rule 24, structure would you mind?
উড ইউ মাইন্ড দিয়ে কি বোঝায় একটু দেখি। ভদ্রতা বজায় রেখে কাউকে কিছু করতে অনুরোধ করা অথবা কারো কাছে কিছু চাওয়া বোঝাতে উড ইউ মাইন্ড প্লাস ভার্বের আইএনজি ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখলে কথাটার সাথে মিলে যাবে। উড ইউ মাইন্ড মুভিং আ বিট, কথাটা হচ্ছে মনে করো তুমি পাবলিক বাসে উঠছো, ওঠার পর দেখতে পাচ্ছ যে দুইজনের সিটে একজন বসে আছে, তো তুমি তাকে রিকোয়েস্ট করলে যে প্লিজ ভাই একটু সরে বসুন না, একটু সরে বসবেন। সেটাই হচ্ছে উড ইউ মাইন্ড মুভিং আ বিট, একটু সরে বসুন না, অথবা দয়া করে একটু সরে বসবেন কি। তো এটাই হচ্ছে উড ইউ মাইন্ড প্লাস ভার্বের আইএনজি, উড ইউ মাইন্ড মুভিং আ বিট। এখানে দেখো রিকোয়েস্ট করা হচ্ছে কিন্তু স্ট্রাকচারের কারণে ইন্টারোগেটিভ সাইন দেয়া হচ্ছে, বাট এটি কিন্তু প্রশ্ন না যে আপনি সরে বসবেন কিনা, নো, এটা হচ্ছে রিকোয়েস্ট করা, একটু সরে বসুন না, অর্থাৎ প্লিজ মুভ আ বিট, ব্যাপারটা এরকম। স্ট্রাকচারের কারণে ইন্টারোগেটিভ সাইন। আচ্ছা, তারপরে উড ইউ মাইন্ড গিভিং মি আ পেন, অর্থাৎ আমাকে কি একটা কলম দিবেন, অর্থাৎ আমাকে একটা কলম দেওয়া যাবে কি। তো এটি হচ্ছে উড ইউ মাইন্ড গিভিং মি আ পেন। তাহলে উড ইউ মাইন্ড দিয়ে কি বোঝানো হয়? ভদ্রতা বজায় রেখে কাউকে কিছু করতে অনুরোধ করা অথবা কারো কাছে কিছু চাওয়া, এই ধরনের কথাবার্তাকে প্রকাশ করতে আমরা উড ইউ মাইন্ড প্লাস ভার্বের আইএনজি স্ট্রাকচারটা ব্যবহার করি। রুল 25, স্ট্রাকচার উড রাদার। উড রাদার দিয়ে বোঝানো হয় প্রেফার টু, দ্যাট ইজ প্রায়োরিটি দেয়া, একটার থেকে আরেকটাকে বেশি পছন্দ করা। ফর এক্সাম্পল, লক্ষ্য করো আমার হাতে দুটো মার্কার আছে, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে রেড। আমি কাউকে বললাম যে টেক দিস ব্লু মার্কার, ব্লু মার্কারটা নিয়ে নাও। তো সে বললো না, আমি ব্লু নেব না, আমি নেব রেড। তার মানে এটাকে এভাবে বলা যায়, আই উড রাদার টেক দ্য রেড মার্কার দেন দ্য ব্লু ওয়ান। অর্থাৎ সে লালটাকে বেশি পছন্দ করছে ব্লুটার চেয়ে। আমরা এই ফার্স্ট এক্সাম্পলে দেখতে পাচ্ছি হাউ অ্যাবাউট দ্য রেড শার্ট। ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করো তুমি তোমার বাবার সাথে শার্ট কিনতে গিয়েছো, তো তোমার বাবার মনে হলো যে এই লাল কালারের শার্টটা তোমাকে দেখতে খুব ভালো লাগবে যদি তুমি এটা পরো, তাই তিনি লাল শার্টটা পছন্দ করছেন তোমার জন্য এবং তোমাকে বললেন যে দেখো তো লালটা কিনলে কেমন হয়। কিন্তু তোমার লাল পছন্দ না, তুমি চাচ্ছ ব্ল্যাক কিনতে। তখন তুমি বললে নো, আইড রাদার বাই ব্ল্যাক দেন রেড, না আমি লালের চেয়ে বরং ব্ল্যাকটা কিনবো। তাহলে উড রাদার দিয়ে কি বোঝানো হচ্ছে? একটার থেকে আরেকটাকে প্রায়োরিটি দেয়া। আইড রাদার বাই ব্ল্যাক দেন রেড, আমি লালের থেকে ব্ল্যাকটা কিনবো, অর্থাৎ লালটাকে পছন্দ করছি না, ওটা বাদ দিয়ে ব্ল্যাক কিনবো, কালো কিনবো। তারপরে দেখো হাউ অ্যাবাউট আ কাপ অফ টি। হয়তো তোমাকে কেউ বলছে আচ্ছা চা খেলে কেমন হয়, অথবা চা দেবো এক কাপ। তুমি বলছো নো, আইড রাদার ইট সামথিং, না আমি কিছু একটা খাবো। দেখো এখানে এই যে না আমি চায়ের থেকে আমি একটা কিছু খাওয়াকে প্রায়োরিটি দিচ্ছি, এটা বোঝানো হচ্ছে না, বাট অর্থাৎ এই সেন্টেন্সে দেখা যাচ্ছে না, বাট এটা মিনিংটা ওই রকমেরই। অর্থাৎ আমি চা খাবো না, আমাকে যখন চায়ের কথা অফার করলো যে না আমি চা খেতে চাচ্ছি না, কিছু একটা খেতে চাচ্ছি, সলিড কিছু একটা, বিস্কিট অথবা সামথিং। তো এই জন্য সেন্টেন্সে যেহেতু চায়ের কথাটা উল্লেখ নেই, তাই কিন্তু এখানে দেন বসানো হয়নি। বাট এখানে কোনটার, অর্থাৎ দুইটা অপশন, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে রেড, অপশন দুটো আছে তাই এখানে দেন ব্যবহৃত হয়েছে। বাট এই সেন্টেন্সে অপশন দুটো দেয়া নেই, শুধু হচ্ছে আমি যেটা পছন্দ করছি ইটিং সামথিং, অর্থাৎ কিছু একটা খাবো, সেটা এখানে দেয়া আছে, কিন্তু চায়ের কথাটা আমার উত্তরে নেই, তাই এখানে দেন বসেনি। তারপরটা এটা হলো আমরা এই সেন্টেন্সের অর্থাৎ উড রাদার স্ট্রাকচারটাকে যদি নেগেটিভ হিসেবে দেখি তাহলে কিভাবে হয়, উড রাদার নট। যেমন এই যে বলেছিল যে তুমি কি এক কাপ চা খাবে বা এক কাপ চা দিব বা চা খেলে কেমন হয়, তখন আমি উত্তরে বলেছিলাম আইড রাদার নট টেক টি, না আমি চা খাবো না। তাহলে স্ট্রাকচারটা খেয়াল করো, উড রাদার প্লাস নট প্লাস ভার্বের ওয়ান। এবং আরেকটা বিষয় টেন্সের ব্যাপারটা হচ্ছে দেখো সব জায়গায় কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, আইড রাদার বাই প্রেজেন্ট ফর্ম, I'd rather eat present form, I'd rather not take, এটাও হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটা দিয়ে উড রাদার দিয়ে মূলত প্রেজেন্ট টেন্স বোঝানো হয়। তো আমরা দেখলাম যে উড রাদার দিয়ে কোন ধরনের কথা, সেটা হচ্ছে দুইটা অপশন,
একটা অপশন থেকে আর একটা অপশনকে বেশি প্রায়োরিটি দেয়া বোঝানো হয়, যেটা এখানে দেখতে পাচ্ছি। এবং দুটি অপশনই যদি কথার মধ্যে থাকে, যেমন এখানে আছে ব্ল্যাক এন্ড রেড, দুটি অপশনই থাকলে সেখানে দেন ইউজ করতে হবে। আর যদি দুটি অপশন সেন্টেন্সে দেখা না যায়, ব্যবহার না করি, অর্থাৎ না লিখি বা না বলি, তখন কিন্তু আর দেন ব্যবহৃত হবে না। যেমন আইড রাদার ইট সামথিং, এখানে মূলত আইড রাদার ইট সামথিং দেন টেক আ কাপ অফ টি, এই দেন টেক আ কাপ অফ টি কথাটা উজ্জ্ব। আর এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হচ্ছে আইড রাদার নট টেক টি, দ্যাট ইজ উড রাদার পরেই হচ্ছে নট বসবে এবং তারপর ভার্বের ওয়ান। উড রাদারের আরেকটা স্ট্রাকচার হচ্ছে কাউকে দিয়ে কিছু করানো বা কাউকে কিছু করতে অনুমতি দেওয়া বা না দেওয়া বোঝাতে উড রাদার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের টু বসে। এক্সাম্পলটা দেখো, আইড রাদার ইউ ডিড দ্য ওয়ার্ক নাও, অর্থাৎ আমি চাই তুমি কাজটা এখন করো। একটু খেয়াল করো, এটা হচ্ছে আমি কাউকে দিয়ে কিছু করানো, এই যে আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি, এটাই হচ্ছে আইড রাদার ইউ ডিড দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি চাই তুমি কাজটা করো। তো এখানে দেখো স্ট্রাকচার আইড রাদার, উড রাদার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের টু, ডিড পাস্ট টেন্স, এই যেটা এখানে টু। আচ্ছা, এরপরে দেখো এই নাও অর্থাৎ কথাটা কিন্তু বর্তমানে অর্থাৎ প্রেজেন্ট টেন্সে বলা হচ্ছে, বাট স্ট্রাকচারটা পাস্টে গেল। কেউ হয়তো তোমার ড্রয়িং রুমে বসে তোমাকে জিজ্ঞেস করছে, ক্যান আই স্মোক হিয়ার, আমি কি এখানে স্মোক করতে পারি? তো তুমি বলছো আইড রাদার ইউ ডিডন্ট, না আমি চাই না আপনি এটা এখানে করুন। এটা হচ্ছে এই যে কথাটা কাউকে কিছু করতে অনুমতি দেওয়া বা না দেওয়া বোঝাতে এই স্ট্রাকচারটা ব্যবহৃত হয়। এটা দিয়েই হচ্ছে তাকে অনুমতি দেওয়া বা না দেওয়া বোঝানো হচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করো, এটা তো প্রেজেন্ট বললাম, এটাও প্রেজেন্ট। তো যদি কথাটা পাস্ট বোঝানো হয়, যেমন ধরো নাও না থেকে যদি থাকতো দ্যাট ডে, দ্যাট ডে হচ্ছে অতীতের কোনো একদিন অর্থাৎ পাস্ট টেন্স। পাস্ট টেন্স যদি বোঝানো হয় তখন এখানে হবে ইউ হ্যাড ডান। তাহলে কি দাঁড়ালো? প্রেজেন্ট টেন্স বোঝালে বর্তমান কালে অর্থাৎ তাকে দিয়ে একটি কাজ করাচ্ছি এমন বোঝালে হচ্ছে পাস্ট ইনডেফিনিট স্ট্রাকচারে আসবে, ভার্বের টু হবে। আর যদি কথাটা দিয়ে বোঝানো হয় অতীতের কোনো এক দিনের কথা, অর্থাৎ পাস্ট ইন্ডিকেট করে যদি এই কথাটা দিয়ে, অর্থাৎ অতীতে কাউকে দিয়ে কিছু করিয়েছিলাম এমন যদি বোঝানো হয়, তখন হচ্ছে এটা হবে পাস্ট পারফেক্ট স্ট্রাকচার, অর্থাৎ এই সাবজেক্টের পরে এই ভার্বের টু এর জায়গাতে হবে হ্যাড প্লাস ভার্বের থ্রি। এটাই হচ্ছে উড রাদার সেকেন্ড রুল। ফাইনালি ইটস আওয়ার টেস্ট নাও। আমরা এখন দেখবো আমরা কি শিখলাম। সো দেখো, ফার্স্ট এক্সাম্পল, হি ড্যাশ ডাই দেন বেক। এখানে দুটো অপশন, একটা হচ্ছে মরে যাওয়া আর একটা ভিক্ষা করা। তাহলে দুটো অপশনের মধ্যে একটাকে প্রেফার করা বোঝাতে আমরা একটা স্ট্রাকচার ইউজ করি, সেটা হচ্ছে উড রাদার। তাহলে এই এ নাম্বারের আনসার হচ্ছে উড রাদার, অর্থাৎ হি উড রাদার ডাই দেন বেক। সে মরে যাবে তারপরও ভিক্ষা করবে না। তারপরটা, ইউ ক্যান শাইন ইন লাইফ ড্যাশ ইউ ওয়ার্ক হার্ড। তুমি জীবনে শাইন করতে পারবে যদি হার্ড ওয়ার্ক করো। তাহলে যদি বোঝানো হয় প্রোভাইডেড দ্যাট দিয়ে, তাহলে এখানে আনসার হবে প্রোভাইডেড দ্যাট। তারপর, ডোন্ট জাম্প ইন দ্য রিভার, নদীতে জাম্প করো না, লাফিয়ে পড়ো না। ড্যাশ দেয়ার আর শার্কস, এখানে শার্ক থাকার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। তাহলে এই আশঙ্কা বোঝায় হোয়াট ইফ দিয়ে, এখানে হবে হোয়াট ইফ, অর্থাৎ যদি শার্ক থাকে তখন কি হবে, এটা হচ্ছে হোয়াট ইফ। ডি নাম্বার, দ্য কার ইজ ভেরি ওল্ড, গাড়িটা খুবই পুরাতন, বাট ড্যাশ ড্রাইভিং, কিন্তু যদি তুমি ড্রাইভিং এর কথা বলো ইট ইজ ভেরি কমফোর্টেবল। পুরাতন হলেও ড্রাইভিং এর ক্ষেত্রে কিন্তু এটা খুবই কমফোর্টেবল, আরামদায়ক। তাহলে এটা হবে হচ্ছে when it comes to, but when it comes to, তাহলে গাড়িটা ওল্ড বাট when it comes to driving, কিন্তু যদি ড্রাইভিং এর কথা বলো ইট ইজ ভেরি কমফোর্টেবল, খুবই আরামদায়ক। তারপরে just giving me a hand, ভার্ব আইএনজি দিয়ে শুরু হয়েছে। আমরা জানি would you mind এর পর, এই মাইন্ড এর পর ভার্ব আসলে আইএনজি হয়। তাহলে এখানে would you mind বলি, would you mind। তাহলে আনসারটা দাঁড়ালো would you mind giving me a hand, আমাকে কি একটু সাহায্য করা যাবে, অর্থাৎ সাহায্যের জন্য কাউকে রিকোয়েস্ট করছি। এখানে দেখো এই হ্যান্ড মানে কিন্তু হাত না, হ্যান্ড মানে হচ্ছে সাহায্য, হেল্প। তো আমরা আমাদের টেস্ট করে ফেললাম, আনসারটা দেখতে পাচ্ছ তোমরা।
সো আমাদের স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস চ্যাপ্টারের পার্ট 5 এখানেই শেষ। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। থ্যাংক ইউ ভেরি মাচ।